नमस्कार। पिता परमेश्वर धन्यवाद, जिशु गुरु धन्यवाद। आमार तो बाड़ी बाँकुड़ा जेलार पाथरा ग्रामे, नाम होच्छे सुनील दास। आमी पेशाय ल क्लार्क। आमार बछर चारेक आगे बुके व्यथा हच्छिलो एबं से व्यथाटा आमी हयतो भाबछिलाम जे व्यथाटा हयतो ग्यास किंबा अम्बलेर जन्य हच्छे, किन्तु दिने दिन से व्यथाटा बेड़े जाए। बाड़ते थाकार परे आमी ओई कोर्टेर थेकेई ओइखाने एकजन डाक्तार आछे, ओनाके आमी देखाई। ओनाके देखानोर परे उनी बोले जे हयतो एटा कोनो अम्बल किंबा ग्यासेर जन्य हयतो व्यथाटा हच्छे, तबे आमी किछु ओषुध लिखे दिच्छि, ओषुधगुलो खाबे एबं एकटा ब्लाडार परीक्षा दिच्छि, से ब्लाडार परीक्षाटा तुमि करे नेबे। तो आमी ओई ओषुधगुलो लिखे दिए ओषुधगुलो किने निये चले आसि एबं ओई ब्लाडेर जे लिखे दिয়েছে तारपर दिन सकाल बेला गिये যখন কোর্ট গেছি, কোর্ট যাওয়ার পরেই আমি সেই ব্লাডটা রিপোর্ট করতে দিই। রিপোর্ট করার পরে আমি দুপুরবেলা সেই রিপোর্টটা পেয়ে যাই এবং সেই রিপোর্টটা পাওয়ার পরে সেই রিপোর্টটা সেই ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়। সেই ডাক্তারবাবুকে দেখায়, ডাক্তার সেই রিপোর্ট দেখেই বলছে যে পেশেন্টকে। তখন ডাক্তারবাবু বললেন না, পেশেন্ট তো আমি। বলছে আপনার যে ব্লাডের পরিমাণ তাতে 4.5, আপনি কোনো নার্সিং হোম কিংবা হাসপাতালে ভর্তি হয়ে 3 বোতল ব্লাড নেন। তো আমি শোনার পরেই আমি অবাক হলাম। ডাক্তারবাবু বলল কেন? বলছে তুমি এমন একটা অবস্থায় যে তোমার ব্লাডের জায়গা দাঁড়িয়ে গেছে, তাতে তুমি যেখান সেখান পড়ে গেলে মারা যেতে পারে এবং মাথা ঘুরে পড়ে যেতেও পারো। তাহলে তুমি সঙ্গে সঙ্গে গিয়ে কোনো নার্সিং হোম কিংবা বাঁকুড়া হাসপাতাল আছে সেখানে ভর্তি হয়ে যান, 3 বোতল ব্লাড নেন। আমি সঙ্গে সঙ্গে কোর্টকে আসি, আমার সিনিয়রকে বলি। ওনাকে বলার পরে আমি বললো যে এরকম ব্যাপার, আমি বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি বাড়ি যাও। দিয়ে বাড়ি চলে আসি। আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে, আমার ছেলেদিকে আমি বলি যে ডাক্তার যে দেখিয়েছিলাম সে ডাক্তারের রিপোর্ট হিসাবে বলছে যে 3 বোতল তোমাকে ব্লাড নিতে হবে। আমি সেই শোনার পরে ওনারা বলে যে তুমি কোনো চিন্তা করো না, কারণ চিন্তার কোনো ওষুধ নেই। এবং আমাদের গ্রামেরই আরও কিছু দাদাভাই আছে, তারা আমার কাছে আসে। তারা এসে বলে যে দাদাভাই তোমার যে ব্লাডের সমস্যাটা আমি শুনেছি দিদিভাইয়ের কাছ থেকে, কিন্তু তুমি চিন্তা করো না, কিছু কিছু আছে, ওই খাবার আছে, তুমি সেই খাবারগুলো খাও। আমি বলি খাবার মধ্যে কি খাবো? ওই যে তুমি কুলিয়াখাড়ার রস খাও, তারপরে বেদানার রস খাও, কলা মোচা খাও, কলার থোড় খাও, এগুলো খাও, দেখো তোমার রক্তের পরিমাণ যেটা কমে গেছে সেটা ঠিক হয়ে যাবে। আমি এগুলো খেতে থাকি। খাওয়ার মোটামুটি 10 দিন পরে আমি ব্লাডটা রিপোর্ট করাই। আবার রিপোর্ট করার পরে সেই রিপোর্ট নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে যাই এবং সেই ডাক্তারবাবু সেই রিপোর্ট দেখে বলে যে আপনি কি ব্লাড নিয়েছেন? তখন আমি বললাম না ডাক্তারবাবু, আমি ব্লাড নিইনি। তখন ডাক্তারবাবু বলে যে কেন ব্লাড তোমার পরিমাণটা তাহলে ব্লাডের এরকম হলো কেন? এত 11 পয়েন্ট ব্লাড 11 পয়েন্ট হয়েছে। তখন ওনাকে বলি যে আমি কিছু জিনিস খেয়েছি, সেগুলো হচ্ছে যে কুলিয়াখাড়ার রস, তারপরে বেদানার রস, কলা মোছা, কলার থোড় খাওয়ার পরে এই ব্লাডের পরিমাণটা এটা হয়েছে। তখন উনি বলে ঠিকই আছে, কিন্তু আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি তুমি এগুলো খাও, এগুলো বন্ধ করো না। তো আমি মাস 6-7 পরে মনে মনে হয়তো ভাবছি যে হয়তো আমার ব্লাডের পরিমাণটা হয়তো যেটা সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু তা নয়। 7-8 মাস পরে দেখছি আবার সেই বুকের ব্যথাটা হওয়ার পরে তখন আমি আবার সেই আমাদের বাস স্ট্যান্ডে এখানে আরেকজন ডাক্তার আছে, ওনাকে আমি দেখাই। ওনাকে দেখানোর পরে উনি কিছু ওষুধপত্র লিখে দেয় এবং বলে যে এই ব্লাডের যেগুলো রিপোর্ট করা দিচ্ছি সেই রিপোর্টগুলো তুমি করাও। আমি ওষুধগুলো কিনি, ওষুধগুলো খাই এবং সেই ব্লাডেরটা রিপোর্টটাও আমি করার দিই। এবং সেই ব্লাডের রিপোর্টটা যখন আমি করানোর পরেই সেই রিপোর্টটা ডাক্তারবাবুকে যখন আমি দেখাতে যাই, তখন সেই ডাক্তারবাবু দেখে বলে যে আপনার সবই ঠিক আছে, কিন্তু আয়রনের পরিমাণটা খুবই কম আছে। তো আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেই ওষুধগুলো তুমি খাও, তাহলে ঠিক ওই আয়রনটা যেটা কম আছে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ওষুধগুলো খাই, কিন্তু ওষুধগুলো খাওয়ার পরে কী হচ্ছিলো, আমার শরীরে খুব দুর্বলতা চলে আসছিলো এবং খেলে খুব কষ্ট, শরীরের মধ্যে এত দুর্বল হচ্ছিলো যে খুব অসুবিধা হচ্ছিলো আমার শরীরের মধ্যে। কিন্তু তা সত্ত্বেও আমি খাচ্ছিলাম ওষুধগুলো। খেতে খেতে 1 বছর খাওয়ান ওইখানে ওই দেখাচ্ছি ওষুধ খাচ্ছি,
তো 1 বছর পরে আমি সেটা মনে মনে ভাবলাম যে হয়তো ব্লাডের পরিমাণটা ওই ওষুধ খাওয়ার পর হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু তা নয়। কিছুদিন পর আবার সেই বুকের ব্যথা হয়, তখন আমি সেই আবার রিপোর্ট করে ডাক্তারবাবুকে যখন যাই, সেই ডাক্তারবাবু দেখি সঙ্গে সঙ্গে বলে যে তোমার যা ব্লাডের পরিমাণটা নেমে গেছে হিমোগ্লোবিনটা, সেই হিমোগ্লোবিনটার জন্য তোমাকে তুমি নার্সিংহোমে কোনো হাসপাতালে ভর্তি হয়ে আরও 3 বোতল ব্লাড নাও। আমি তখন সেই ছেলে কি করে আমাকে নিয়ে আসে বাড়িতে, কি স্ত্রীকে বলে আমার ছেলে যে এরকম ব্যাপার, বাবার এরকম হয়েছে, তো ওনাকে এখনই বাবাকে ব্লাড নিতে হবে। দি ব্লাড, তখন আমার ছেলে যে এসে নার্সিংহোমে যোগাযোগ করার পরে ঠিক আছে ভর্তি করো, কিন্তু ব্লাডটা তোমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমরা ব্লাড পাবো না। তো ভর্তি করার পরেই সেই ওখানকার স্টাফরা আমাকে ব্লাড নিয়ে তার গ্রুপটা টেস্ট করার পরে দেখা যায় আমার যে ব্লাডের যে গ্রুপ তাতে AB+ রক্তটা খুব একটা পাওয়া যায় না। তো যাক, আমার ছেলের সেই AB+ রক্ত ছিল এবং ওনার যে বন্ধুবান্ধবী ছিল তারা ওইখান থেকে সে জোগাড় করে 3 বোতল রক্ত আমাকে নার্সিংহোমে দেওয়ার পরে সে 3 দিন ধরে সে রক্ত চলার পরে আমাকে 4 দিন আমাকে ছুটি দিয়ে দেয় নার্সিংহোম। ছুটি দেওয়ার পর বাড়িতে আসি, বাড়িতে আমি থাকি, কিন্তু সেই কর্মহীন মতনে পড়েছি। শরীর খারাপের জন্য আমি তো কোর্ট যেতে পারছি না। করতে করতে আবার ডাক্তার ট্রিটমেন্ট সেই বলেছে আমাকে তুমি আগে দেখাও, ওই ব্লাড নাও, তারপর তুমি দেখাবে। আমি সেই যাই ডাক্তারখানায় আমার সেই ওষুধপত্র লিখে দেয়, সেগুলো আমি খাওয়ার আমার একজন প্রতিবেশী আছে, তারও এই আমার মতনই সমস্যা হয়েছিল, এ রক্তের পরিমাণ ওরাও কমিয়েছিল, কিন্তু আমার থেকে অনেক আগেবার ও অনেকবার রক্ত নিজের শরীরের মধ্যে নেওয়ার পরে যাক ও কারো কাছ থেকে সন্ধান পায় যে এরকম কলকাতায় একজন ভালো ডাক্তার আছে, সেইখানে গেলে ভালো হয়ে যাবে। কিন্তু উনি সেইখানে যাওয়ার পরে ওইখানে দেখানোর পরে উনি সুস্থ আছেন। তারপর আমি ওর কাছে একবার যাই খবর পেয়ে, যে ওনার সঙ্গে আলোচনা করি যে তোমার এই রক্তের পরিমাণটা তোমার কোথায় ঠিক হলো। উনি তখন আমাকে বলে আমি যে কলকাতায় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে, তো তুমিও ওইখানে দেখাও। আমি বলি ঠিক আছে, ওইখানে আমাকে ফোন নাম্বার দাও এবং ডাক্তারবাবুর নাম সব বলো। তো আমি সব কিছু নিয়ে আসার পরেই ফোন করি। ওইখানে ফোন করার পরে উনি তো চেম্বার নয়, নার্সিংহোম, রিসেপশনে সেইখানে ফোন ধরার পরেই ওনারা বলে যে কোন ডাক্তারবাবু দেখাবেন। আমি ডাক্তারবাবুর নাম বললাম। বলার পরে উনি বলছে তো উনি 10টি পেশেন্ট দেখেন এবং আপনি যে নাম লিখালেন তাতে 1 মাস পরে আপনি দেখাতে পারবেন। আমি তারপর ওইখানে বলি ঠিক আছে, দেখাতে হবে। তো আমি লিখিয়ে 1 মাস পরে যখন ওই ডাক্তারখানায় গেলাম, ওইখানে যাওয়ার পরেই ডাক্তারবাবু দেখলেন, দেখানোর পরে আমাকে একটি ওষুধ লিখে দিলেন যে এই ওষুধটা সকালে খাওয়ার 1 ঘন্টা পরে খাবেন, রাত্রে খাওয়ার 1 ঘন্টা পরে খাবেন। আর কিছু পরীক্ষা দিচ্ছি ব্লাডের এবং আর কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো হচ্ছে একটা যেমন এন্ডোস্কোপি, স্কলোনোস্কোপি, এইগুলো তুমি করাবে। তবে এই রিপোর্টগুলো হয় আমাদের কলকাতায় করান আর না হয় দুর্গাপুরে করাবেন। আমরা কেন ডাক্তারবাবু বাঁকুড়ায় করা যাবে না? বলছে বাঁকুড়ার যে প্যাথোলজিগুলো আছে সেই প্যাথোলজিগুলো মেশিনারি তো ঠিক নাই, কেন রিপোর্ট ভুলভাল চলে আসবে। ঠিক আছে, আমি বাড়িতে এলাম। বাড়িতে এসেই টাকা তো সঞ্চয় করতে হবে, টাকা তো নেই। টাকা জোগাড় করলাম, জোগাড় করে আমি আবার দুর্গাপুর গেলাম। সেই দুর্গাপুরে গিয়ে ওইখানে সেই ব্লাড নিল। ব্লাড নেওয়ার পরে তারপরে পরীক্ষাগুলো আছে আবার ওগুলো করাতে হবে। সেই পরীক্ষাগুলো আবার এন্ডোস্কোপি করালাম এবং কলোনোস্কোপিটা করালাম। দুটো পরীক্ষা খুবই কঠিন পরীক্ষা, যেটা এন্ডোস্কোপি হচ্ছে মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে পেটে পাইপটার লেন্স থাকে সেটা দিয়ে দেখলেন। তারপরে মলদারও হয়ে একটা পাইপ ঢুকিয়ে আমাকে সেটাও আবার দেখলেন লেন্স দিয়ে। দেখানোর পরে বলছি ঠিক আছে, রিপোর্টটা আপনি 2 দিন আমাকে ছেড়ে দিলেন, বলে 2 দিন পরে এসে রিপোর্টটা নিয়ে যাবেন। বাড়ি চলে আসার পরে আমার ছেলে যা 2 দিন পরে নিয়ে আসার পরে আমি আবার কলকাতার নাম লিখালাম। নাম লিখে কলকাতা আবার গেলাম। সেই ডাক্তারবাবুকে সেই রিপোর্টগুলো সব দেখানোর পরে ডাক্তারবাবু বললো যে সবই ঠিক আছে রিপোর্টগুলো, শুধু একটা জায়গায় যেটা আয়রনটা পরিমাণ খুবই কম। তো আমি যে ওষুধটা লিখে দিচ্ছি সেই ওষুধটা তুমি খেয়ে যাও। তো আমি ওষুধটা খাচ্ছিলাম। খাওয়ার মোটামুটি আমি যখন 6-7 মাস হলো,
সেই হওয়ার পরে হঠাৎ একদিন দুপুরবেলা আমি বাড়িতে বসে আছি, বসে থাকতে আমি হঠাৎ সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে আমার বাড়ির যে মানে স্ত্রী ছিলেন উনি আমার মাথায় জল ঢেলে দেন, এবং জল ঢালে ও তো হয়তো মনে মনে ভাবছে হয়তো কোনো স্ট্রোক হয়ে গেছে, তো বসিয়ে রাখার পরে ছেলেরা আসে আমাকে বাস স্ট্যান্ডে যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে নিয়ে যায়, এবং সেই নার্সিংহোমে স্টাফরা বলে যে এখানে কোনো ডাক্তার নেই, এক কাজ করে আপনি বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজে নিয়ে চলে যান ওনাকে। ওইখানে নিয়ে যায়, ওইখানে ডাক্তারবাবু ভর্তি করেন। ভর্তি করার পরেই ডাক্তার ইঞ্জেকশনে দেয় এবং 3টে স্যালাইন দেয়। তখন কিন্তু আমার কোনো জ্ঞান ফিরেনি। তো দেওয়ার পরে সন্ধ্যার দিকে আমাকে ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার সময় তখন আমার স্ত্রী বলেন যে ওনাকে ছুটি দিয়ে দিচ্ছেন কেন, ওনার জ্ঞান ফিরেন এখনও, তাহলে ছেড়ে দিচ্ছেন? বলছে ওনার সেরকম কিছু হয়নি, কারণ ওনার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে এই গরমের জন্য কোনো গ্যাস ফর্ম করেছে, সেই জন্যে এই সমস্যাটা হচ্ছে। তো বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গেলে ওনার জ্ঞান ফিরে যাবে। তারপর আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আমাকে উঠানোর মধ্যে একটা খাটের মধ্যে শুই দেয়, গ্রীষ্মকালের দিন ছিল, শুই দেয়। শোয়ার পরে আমি এখানে শুয়ে থাকি, প্রায় সাড়ে সাতটার সময় আমার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরে দেখি যে আমার প্রতিবেশীরা আমাকে সব দেখতে এসছে। তো আমি তখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি যে এরা কী জন্য এসছে? বলছে এরা এসছে তোমার দুপুরবেলায় হঠাৎ করে তুমি সেন্সলেস হয়ে গেছিলে, তো হাসপাতালে ভর্তি ছিলে, তো ছুটি করে নিয়ে এসেছিলো, ওরা দেখতে এসছে। ঠিক আছে। তো তারপরে বাড়িতে আমি থাকি, যে তখন মনে মনে চিন্তা করি তাই তো আমার একটু রক্তর পরিমাণটা এই সমস্যা হলো, আবার এই পায়ের আমার এরকম আবার একটা সমস্যা হঠাৎ করে হয়ে গেল, সেন্সলেস হয়ে গেলাম। তো এই চিন্তা করতে করতে তার 2 দিন পরেই হঠাৎ দেখি আমার পায়ে অবশ হয়ে যায়, দুটো পাই, না কোনো হাঁটাফেরা করতে পারছি, না কোনো জায়গায় যেতেও পারছি। আমাকে বাইরে নিয়ে যাচ্ছে দুপাশে ধরে নিয়ে যাচ্ছে, চ্যাংদোলা করে বাথরুমে নিয়ে যাচ্ছে। সেই চ্যাংদোলা করে আমাকে সে বাথরুমে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের ওইখানে পাশে একজন ডাক্তার বসে নার্ভের, ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তারবাবু দেখেন, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল, ওনারা ওইখানে মেশিনারি সব আছে, উনি সেগুলো করেন। দিয়ে করার পরে সে রিপোর্টে দেখা যাচ্ছে, বলছে সব ঠিকই আছে। তো ওনার নার্ভের যেটা আপনাদের ওই প্যারালাইসিস বলে, সে নার্ভ প্যারালাইসিস হয়েছে। তো আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি ওষুধগুলো খাক, উনি সুস্থ হয়ে যাবে। সে আর 10টি ইঞ্জেকশন লিখে দিচ্ছি, সেই 10টি ইঞ্জেকশান প্রতিদিন একটি করে এইখানে এসে নিয়ে যেতে পারবে, এবং ইঞ্জেকশানটা আমাদের এইখানে থাকবে। তো আমি প্রথম দিন একটা ইঞ্জেকশন নিলাম, ওষুধগুলো কেনা হয়েছে, দিয়ে সেগুলো নিয়ে চলে এলাম বাড়িতে। তারপরের দিন আবার গেলাম, সেই ইঞ্জেকশানটা আবার নিলাম, যায় নেওয়ার পরে বাড়ি চলে আসি। 3য় দিনে যখন আবার যাই আমি, সেই 3য় দিনে যাওয়ার পরে সেই ইঞ্জেকশানটা যখন নিই, তখন আমার শরীরে খুব কিছুক্ষণ মধ্যেই শরীরে খুব অসুস্থ বোধ হচ্ছে, মনে হচ্ছে যে আমি মারা যাব। তো আমি ডাক্তারবাবুকে তখন বলে, আমার স্ত্রী যে এরকম ব্যাপার, ছেলেরাও বলে যে এরকম কেন শরীরে হঠাৎ অসুস্থ বোধ করছে ইঞ্জেকশন নেওয়ার পরে। তো বলছে আমার কিছু হবে না, বাড়িতে নিয়ে যান, ঠিক হয়ে যাবে। তারপর বাড়িতে আমাকে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আমি ওইখানে শুয়েছিলাম। তখন তো আমার পায়ের অবশ হয়ে গেছে, তো পাত অবশ, আমি তো আর বিছানাগত। তো শুয়ে থাকার পরে মনে মনে আমি চিন্তা করি যে আমার এমন কেন সমস্যা হলো। কারণ এক তো আমি প্রায় বছর 2-2.5 উপরে আমার রক্তর পরিমাণে আমি সেরকম সমস্যা ভুগছি, আবার এইভাবে আমার এই পায়ের সমস্যা একটা হয়ে গেল। তাহলে এইভাবে যদি হয়ে যায়, বাড়িতে কোনো পয়সাপাতি নেই, এনারা কোথায় আর ডাক্তার দেখাবো আমাকে, কারণ বাড়িতে একটা টাকা পয়সা কিচ্ছু নেই বাড়িতে আমার। তো মনে মনে চিন্তা করলাম যে আমি আর ডাক্তারও দেখাবো না, আর কোনো ওষুধও খাবো না। তাতে যদি আবার মৃত্যু হয় হোক, কিংবা আমি যদি হাঁটতে না পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো আমি আর ওষুধও খাবো না এবং কোনো ইঞ্জেকশনও নেবো না। তখন আমি আমার স্ত্রীকে বলি, ছেলেদেরকে এই কথাটাই আমি বলি। ওনারা বলে না খাও তুমি। আমি না, আমি খাবো না, কোনো ওষুধও খাবো না, কোনো ইঞ্জেকশনও নেবো না। তাতে আমার মৃত্যুই হচ্ছে হোক, কিংবা যদি আমি হাঁটতে না পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই। দিয়ে বাড়িতে সেই বিছানা শয্যাগত অবস্থায় পড়ে থাকি। বাড়ির স্ত্রী আমার সেবা শুশ্রূষাও করে। করার পরে
আমাদের গ্রামের মণ্ডলী হয়, এক দিদিভাই বলে যে ওই দাদা ভাইকে ভূস্বকর একটা মণ্ডলী হয়, ওইখানে তুমি ওকে নিয়ে যাও, ওইখানে গেলে দাদা ভাই সুস্থ হয়ে যাবে, ঈশ্বরের প্রার্থনা ভজন সাক্ষী শুনলেই উনি সুস্থ হয়ে যাবে, ওকে নিয়ে যাও। তা বাড়ির আমার দুটো ছেলে আমাকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে যায় সেখানকে, এবং মোটরসাইকেল থেকে একটু দূরে মণ্ডলী, সেখানে মোটরসাইকেল ঢুকবে না, সেখান থেকে আমাকে ওরা তুলিয়ার করে নিয়ে সেই মণ্ডলীতে বসায়। সেই মণ্ডলীতে প্রথমে প্রার্থনা হয়, তারপরে ভজন হয়, সাক্ষী হয়, তারপরে বাক্য হয়, সেইগুলো আমি শুনি। এইগুলো শোনার পরে আমার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে যায় যে এতজন যে এসেছে, এই যে এত সাক্ষী দিচ্ছে, এই সাক্ষীগুলো তো একটা মিথ্যা সাক্ষী নয়, কারণ এই সাক্ষীগুলো কাউকে তো টাকাও দিয়ে তো নিয়ে আসেনি, তাহলে এরা তো সুস্থ হচ্ছে, সেটা কী জন্য হচ্ছে? তাহলে ওরা যদি সুস্থ হতে পারে তাহলে আমি তো সুস্থ হব। মনে মনে আমি এটা বিশ্বাস করতে থাকলাম। দিয়ে আমাকে আবার বাড়িতে নিয়ে চলে এলো। বাড়িতে নিয়ে আসার পরেই তখন আমি বাড়িতে থাকি, বাড়িতে আবার ওই ঈশ্বরের মানে প্রার্থনা করি, ধন্যবাদ দিতে থাকি। দিয়ে মোটামুটি আমি এখানে সঙ্গে টুকটাক দুটো একটা মণ্ডলীও যাতায়াত করি, নিয়ে যায় আমাকে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে দুবার নিয়ে গেছিলো মণ্ডলীতে, নিয়ে যাওয়ার পরে আমি নিজে নিজেই মণ্ডলী যেতাম। দিয়ে এক সপ্তাহের মধ্যেই, এই 2 সপ্তাহের মধ্যেই আমার দুটো পা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই সুস্থ হওয়ার পরে আমি বাড়িতে তখন আবার ডিউটি জয়েন করি, কাজে যাই। জয়েন করার পরে আমার সেই যে ব্লাডের সমস্যাটা ছিল, সেই সমস্যাটা আমার এক গ্রামের দিদিভাই আছে, বলছি দাদা ভাই তুমি যখন আবার কলকাতায় ওই ব্লাডের সমস্যাটা যাবে, তখন তোমাকে তো রক্ত দিয়ে যেতে হয়, ব্লাডটাকে টেস্ট করা হয়। তো যখন তুমি ব্লাডটা টেস্ট করাতে যাবে, তখন টেস্ট করার সময় ঈশ্বরকে প্রার্থনা করবে যে পিতা, একটা মানুষের শরীরে যে পরিমাণ রক্ত থাকার আছে প্রয়োজন, সেই প্রয়োজনটা যেমন এই আমারও হয়। এই প্রার্থনা করে আমি সেই ব্লাডটা দিতে গেলাম, এবং সেই ব্লাডটা দেওয়ার পরে আমি যখন বইগুলো সেই রিপোর্টটা আনতে যাই, সেই রিপোর্টটা আনার সময় দেখি যে আমার একটা ব্লাডের পরিমাণটা 12.3 হয়ে গেছে। তো 12.3 হওয়ার পরে তখন আমি মানে ঈশ্বরকে ডাকছি, পিতা তুমি এতটা মহিমা করেছো আমাকে। দিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে আমি আবার কলকাতায় নাম লিখায়, 4 দিন পরে কলকাতা আবার যাই। সেই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে যখন যায়, তখন ডাক্তারবাবুকে সেই দিদিভাই আবার বলে আমাকে যে তুমি যখন যাবে কলকাতায়, তখন ঈশ্বরকে আবার প্রার্থনা করে যাবে, পিতা আমি তো এই ডাক্তারখানায় দেখা যাচ্ছি, এই ডাক্তারখানায় এই দেখানোই শেষ, আর দেখাতে হবে না। দিয়ে আমি এভাবে প্রার্থনা করে যখন আমি যাই, ওখানে যাওয়ার পরে সেই ডাক্তারবাবু যখন সেই রিপোর্ট আমার দেখে, সেই রিপোর্ট দেখার পরে ডাক্তারবাবু বলছে যে আপনার ব্লাডের পরিমাণ খুব সুন্দর আছে, যে আপনি এক কাজ করুন, আপনাকে আর দেখাতে আসতে হবে না, আর কোনো ওষুধও খেতে হবে না। যদি মনে বুঝেন যে কোনোদিন আমার শরীরে গোলমাল লাগছে, তখন আপনি আসবেন, তাছাড়া আপনার আসার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি আজকে 1 বছর হয়ে গেল, তাহলে আমি এখন আমার কোনো সমস্যা বা কোনো কিছুই নেই, না কোনো ব্লাডের সমস্যা, না কোনো পায়ের সমস্যা, কোনো দিক থেকে আমার এখন সমস্যা নাই। তাহলে জগতের ব্যবস্থায় আমি আজ কত জায়গায় ঘুরেছি, কত দুয়ারে দুয়ারে জগতের ব্যবস্থায় ঘুরেছি, কোনো কবিরাজ ঘর তো গেছি আমি, কিন্তু কেউ আমাকে পরিত্রাণ দিতে পারেনি। কেন জগতের ব্যবস্থা ডাক্তার দেখাইছি 3 জায়গায়, সেইখানেও আমি সুস্থ হইনি। একজন কবিরাজে বাড়ি গেছিলাম, সেইখানেও আমি সুস্থ হইনি। এই পারমেশ্বর পিতা স্থানে আসার পরে কী হয়েছে, আমি এখন খুব সুস্থ আছি, খুব সুন্দর আছি। এবং আমি তো সুন্দর আছি, এবং বাড়ির আমার যে সন্তানরা তারাও খুব সুন্দর আছে, আমার স্ত্রী তারাও খুব সুন্দর আছে। এখন আমি খুব সুন্দর, সব আর্থিক অবস্থার দিক থেকেও আমি খুব সুন্দর আছি, কোনো দিক থেকে আমার কোনো অসুবিধা নেই। তাহলে সেই পারমেশ্বর পিতাকে আমি এখন জব্দ করে ধরে রাখবো, কারণ আমি যতদিন বাঁচবো সেই পারমেশ্বর পিতাকে আমি ধরে রাখবো। তো যেমন এই একটা বাক্যের কথা বলি, ইব্রিয় 4:12, যে বাক্যে বলেছে যে পারমেশ্বর বাক্য হচ্ছে জীবন্ত এবং কার্যসাধক। তাহলে পারমেশ্বর এবং যেহেতু কার্যসাধক, তাহলে সেই কার্যসাধক হিসেবে দেখা যাচ্ছে যে ওর যে বাক্য, সেই বাক্য হিসাবে আমি বাক্যটাকে আমি মনে করি যে ওর বাক্যের মধ্যে আমাদের জীবন আছে। কারণ এছাড়া কোনো জায়গায় কোনো জীবন নাই, কোনো জগতের মানুষ তো আমাকে জীবন দিতে পারেনি। আজকে পারমেশ্বর পিতার স্থানে যাওয়ার পরে কী হয়েছে, আমি তো জীবন ফিরে পেয়েছি। কেউ জগতের মানুষ আমাকে জীবন দিতে পেরেছিল, কেউ পারেনি আমাকে। তারপর কি বলেছে যে সমস্ত প্রাণ এবং অস্থি গ্রন্থা মজ্জি, সেইখানে বলেছে একটা কথা যে প্রাণ হচ্ছে আমার রক্ত,
কারণ আমার রক্ত সমস্যা ছিল, সেই কিন্তু পারমেশ্বর পিতা আমাকে সুন্দর করে দিয়েছে। আমার জীবনে আমি কোনোদিনও আমার যে পায়ের সমস্যা ছিল, দুটো পায়ে অবশ হয়ে গেছিলো প্যারালাইসিস মতন, আমি কোনোদিন জীবনে কল্পনাও করতে পারিনি যে আমার এই পা সেরে যাবে, কারণ জগতের মানুষ তো আমাকে পা সারিয়ে তুলতে পারেনি। এই পারমেশ্বর পিতার স্থানে আসার পরে কী হয়েছে, এখন আর পা আমার খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি সুস্থতাভাবে জীবনযাপন করছি, যেখানে সেখানে হাঁটাফেরা করছি, কারণ আমি ল ক্লার্কের কাজ করি, সেই ল ক্লার্কের কাজেও আমি সেই জায়গায় যেতেও পারছি, ডিউটিও করতে পারছি। আমার যে ব্লাডের সমস্যা ছিল সেটা পারমেশ্বর পিতা আমাকে সুন্দর করে দিয়েছেন। তাহলে আমি সব দিক থেকে এখন হ্যাপি, কোনো দিক থেকে নেই। এবং বাড়ির দিক থেকেও আমার সন্তানদিকে সুস্থ রেখেছেন পারমেশ্বর পিতা, আমার স্ত্রীকেও সুস্থ রেখেছেন এবং অভাব মুক্ত করেছেন, সব দিক থেকে আমাকে সুন্দর করে রেখেছেন। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ, যিশুগুরু ধন্যবাদ, নমস্কার।